সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আমাদের আজকের যে আড্ডা, এটাকে আমি আড্ডাই বলবো, কারণ হচ্ছে আমরা তো অনেক কিছু নিয়ে আড্ডা দেই, তাই না? বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেই। তো এই ধরনের আড্ডার একটা সুবিধা হলো যে আড্ডার মাঝে দিয়ে আমরা অনেক কিছু জানবারও সুযোগ হয়। আর যেটা হচ্ছে যে যেহেতু বুক রিলেটেড, মানে কোনো বই ভিত্তিক, সুতরাং এটা একটা বেসিস আছে। আমরা মানে কারো মন গড়া কথা না, আমরা কোনো এটার একটা সোর্স থেকে আমরা, তো যেটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা বই পড়তে ভালোবাসি, কিন্তু বই পড়ার জন্য তো সময় দরকার। তো আজকে এখনকার যুগে এই সময়টা খুব আহ, মানে বের করা খুব ডিফিকাল্ট, কাজকর্মে ব্যস্ত থাকার কারণে। তো তারপরেও আমরা সবাই বই পড়ার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন যে পরিমাণ বই বের হয়, মানে সেগুলি তো সব পড়ে ফেলা যায় না। তো সুতরাং এই রকম আড্ডা দিয়ে যদি কোনো বুক নিয়ে আলাপ আলোচনা করা যায়, তাহলে যারা বই পড়ে নাই কোনো একটা পার্টিকুলার বুক, এবং কিন্তু সেটা খুব মানে খুব ইন্টারেস্টিং বুক, তাহলে আরেকজনের কাছ থেকে জেনে নিতে পারবে। এটাই হলো আমাদের মূলত এই এই আড্ডার বুক ক্লাব, আমাদের পাঠশালার এটাই উদ্দেশ্য। তো আজকে আমরা যেটা যে বইটা নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ব্রিটিশ জার্নালিস্ট টিম মার্শাল। তো টিম মার্শাল এমন একজন মানুষ যার আম, একেবারে ওয়ারফিল্ডে কাজ করবার অভিজ্ঞতা, সুতরাং জিও পলিটিক্স সম্বন্ধে ওনার একেবারে মানে বাস্তব অভিজ্ঞতা, এটা 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 কোনো সন্দেহ নাই। তো উনি বেশ কয়েকটা বই লিখেছেন, তার মধ্যে যে বইটা প্রিজনার্স অফ জিওগ্রাফি, এটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তো তৌফিক, আমাদের বন্ধু অকল্যান্ড থেকে, ও আজকে আমাদেরকে আম, এই বইটা সম্বন্ধে আলাপ আলোচনা করবে, জানাবে কি হচ্ছে এই বইতে, কি বলা হয়েছে, কি ধরনের কথাবার্তা আমাদের কোনো কাজে যদি লাগে, তাহলে সেটাই আর কি। তো এর চেয়ে বেশি আর কিছু আমার বলার নাই। আমাদের যে যে সমস্ত বন্ধুরা আপাতত জয়েন করেছে, তারা সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য আড্ডা। আম, এবং আমি জানি তৌফিক হয়তো মাঝে মাঝে একটু বিরতি দিবে, তখন হয়তো আমরা কিছু কোশ্চেন থাকলে সেগুলি করব। আর ঠিক আছে তৌফিক, তুমি শুরু করতে পারো। ঠিক আছে শাহিন ভাই, থ্যাংক ইউ। বাবু ভাই আছেন আমাদের মধ্যে। থ্যাংক ইউ বাবু ভাই ফর জয়নিং, এন্ড আমাদের যারা অডিয়েন্স আর কি, হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আন্তরিক ধন্যবাদ। প্রথমে আমি এটা বললাম। তো আজকে আমি একটা বই নিয়ে কথা বলতে যাব। এই বইটা আমাদের হয়তো পার্সপেক্টিভটা একটু স্লাইটলি ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে চিন্তা করতে সাহায্য করবে, এবং যে আমরা যে ডে টু ডে যে ডিসিশন গুলা নেই, এবং যে একটা কান্ট্রি লেভেলে পলিটিক্যাল ডিসিশনস, আর দে উইমসিক্যাল ডিসিশন অর দের ইজ এ ডিপেন্ডেন্সি আমাদের, যে আমরা কি ভূগোলের সীমানার মধ্যে আটকে থাকি কেন? ভূগোলের সীমানা যে নদী পাহাড় পর্বত কি আমাদেরকে নিরাপত্তা দেয়, আমাদের ইকোনমিক্যাল যে আউটকাম, এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করব, একটু আলাপ আলোচনা করব। আর বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সবখানে যে যুদ্ধ চলছে, যে জলবায়ু পরিবর্তন আমাদের মানচিত্রকে যে বদলে দিচ্ছে, এগুলা নিয়েই আজকের এই বইটা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি, টিম মার্শাল। টিম মার্শাল একজন খুবই অভিজ্ঞ সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক এবং জিও পলিটিশিয়ান। ও সিরিয়ান ওয়ার, আফগান ওয়ার এবং বলকান ওয়ার, বেশিরভাগ যুদ্ধেই উনি লাইভ ব্রডকাস্ট করেছিলেন ফ্রম এ জার্নালিজম পার্সপেক্টিভ। আর তার অভিজ্ঞতা থেকে একটা গভীর একটা উপলব্ধি আছে,
বিশ্ব রাজনীতি বোঝার জন্য শুধু নেতা বা কূটনীতিক দেখা যথেষ্ট নয়। আমাদের ভূগোল মানচিত্র, পাহাড়, নদী, হ্যাঁ, আর প্রাকৃতিক সীমান্তগুলোও বোঝা দরকার আমাদের। তার এই বইটা 2015 সালে পাবলিশড। হ্যাঁ, আর এই বইটার সঙ্গে ওই বইটা তখন আন্তর্জাতিকভাবে যথেষ্ট আলোচিত। আর আমরা এখন 2025, 10 ইয়ার্স। হ্যাঁ, তো পার্সপেক্টিভ যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ধরেন 1918, আমরা মোর দেন 100 ইয়ার্স। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও সেম 1945, 47 ওই সময়টাতে। এবং এই যে সময়গুলা 10 ইয়ার্স অ্যাগো যে ও বইটা লিখলো, পাবলিশড হলো, ওয়াই ইট ইজ রিলেভেন্ট টুডে, এই বইটার সঙ্গে আরেকটা ছোট্ট একটা সংযোজন বই আমি বলবো, যদি আমাদের পাঠক বন্ধুরা, অডিয়েন্সরা যদি সময় পায় একটু দেখার জন্য, পড়ার জন্য, সেটা হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটা। এই বইটা আবার 1996-এ পাবলিশড, 1996 সালে। হান্টিংটনের যুক্তি ছিল আগামী যুদ্ধ হবে দেশের সীমানা নিয়ে নয়, বরং সাংস্কৃতিক এবং ধর্মীয় সভ্যতার মধ্যে। Think about 1996, he wrote that, and we are seeing that at this point. তো এটাই মেইন আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে টিম মার্শাল যেখানে ভূগোল কিভাবে যুদ্ধ তৈরি করে, আর হান্টিংটন আমাদেরকে দেখাইছে সভ্যতা এবং সংস্কৃতি কিভাবে সেই ভূগোলে আগুন লাগাতে পারে। তো এটা নিয়েই আমাদের বেসিক আজকের একটা দৃষ্টিভঙ্গি এবং পর্যালোচনা, যে বিশ্ব রাজনীতি শুধু মানচিত্র বা সীমানা নয়, তা একের সাথে মনস্তত্ত্ব এবং পরিচয়ের লড়াই। আমরা কিন্তু পার্সোনাল লেভেলেও অনেক সময় একই, আমাদের পরিচয় এবং মনস্তত্ত্বের লড়াই আমাদের নিজেদেরকে প্রত্যেক দিন করতে হয়। তো এটা এখানে একটা ছোট্ট একটা বিরতি, এই যে ভূমিকা, তারপরেই আমি মূল ধারণাতে যাব। শাহিন ভাই, আপনি যদি কিছু একটু অ্যাড করতে চান, কিংবা বাউ হয়ে আছে এখানে, ফিল ফ্রি টু অ্যাড হিয়ার আর কি। বাবু, বইটা কি পড়েছো? না, বইটা সম্বন্ধে মানে কোনো মানে আমার টিম মার্শালের দুটো বই আমার কাছে আছে, কিন্তু পড়ার সুযোগ এখনো হয়নি। আমি একটুখানি দেখছি, মানে ও প্রিজনার্স অফ জিওগ্রাফি পরে সে আরেকটা বই লিখছে, পাওয়ার অফ জিওগ্রাফি। এক্স্যাক্টলি। এইটা তৌফিক যে কথাটা বললো, আই থিঙ্ক তৌফিক তুমি হয়তো এই বইটা নিয়ে এলাবোরেট করবো, তখন আমরা জানতে পারবো বইটার কন্টেন্ট কি আছে এবং এটা নিয়ে কি কি আলোচনা করছে সে। কিন্তু তোমার যে জিনিসটা দিলা, ইট ইজ প্রবলি দ্যাট ট্রাই টু ডিফাইন যে মানে আমরা জিওগ্রাফিক্যাল টেরিটরির উপর বেস করে কিভাবে ন্যাশন গুলি আইডেন্টিটি ক্রিয়েট করে এবং এক্সপানশন এন্ড রিগ্রেশন হয় ওইগুলির উপরে বেস করে। পাশাপাশি অফকোর্স এগুলি কতগুলি এক্সাম্পল তুমি যেগুলি কোট করতেছো, পাশাপাশি এখনকার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। খালি এখনকার পার্সপেক্টিভে না, হয়তো এটা চিন্তা করলে দেখা যাবে যে এটা যুগে যুগে বিভিন্ন সময় এটার উদাহরণ আমরা পাই। যেমন ধরো টেরিটোরিয়াল ন্যাশনালিজম বলে একটা কথা আছে পলিটিক্সে, সেইটা বেসড অন ভূখণ্ড প্লাস সংস্কৃতি এবং হিস্টোরিক্যাল পরিচিতির উপর বেস করে তৈরি হয়। যেমন বাংলাদেশ যখন ইস্ট পাকিস্তান ছিল, ইট নেভার ওয়ার্কড আউট। সুতরাং ইন্ডিপেন্ডেন্সের থ্রুতে আমরা স্বাধীন রাষ্ট্র হয়ে গেলাম। রেট্রোস্পেক্টিভলি চিন্তা করলে হয়তো দেখা যাবে যে যদি 47-এর পার্টিশনের সময় বেঙ্গলকে আলাদাভাবে একটা দেশ করে পাকিস্তান, ইন্ডিয়া এবং বেঙ্গল হিসেবে হতো, এগুলি অনেকটা হয়তো তখন দেখা যেত দ্যাট উড হ্যাভ বিন এ মোর স্টেবল সিচুয়েশন। উই উড অনলি নো ইন, মানে সেরকম আমরা পস্টুলেট করতে পারি বা স্পেকুলেট করতে পারি। সেরকম যেটা এখনকার ইউক্রেন ওয়ারটা মোর লাইক দ্যাট, মানে এইসব পার্সপেক্টিভে। তা আমার মনে হয় তুমি বইটা নিয়ে যদি একটু আলোচনা করো, তারপর আমরা। হ্যাঁ, না তোমার তৌফিক যেটা শুরু করতে পারো তুমি, যে বইয়ের যে কয়েকটা চ্যাপ্টার আছে, মানে 10টা চ্যাপ্টার আছে। এক্স্যাক্টলি। তো 10টা চ্যাপ্টার তোমার আজকে তুমি তো সবগুলো নিশ্চয়ই কভার করতে পারবে না।
তো তুমি মোটামুটি এই চ্যাপ্টারগুলি জাস্ট হেডিংটা তুমি একটু বলে দাও, এই 10টা চ্যাপ্টার কোন কোন দেশ নিয়ে কভার করেছে, তারপরে তুমি আমাদেরকে বলে দাও যে কোন কোন চ্যাপ্টারটা তুমি আজকে তুমি প্র্যাকটিক্যালি কোন চ্যাপ্টার বা চ্যাপ্টার গুলো তুমি ডিসকাস করবে। এক্স্যাক্টলি শাহিন ভাই, আজকে যে বইয়ের যে মূল যে বিন্যাস, ওটা থেকে আমি একটু করে সাবজেক্টিভ ওয়েতে আমি এটা একটু ডিসকাশন করব। তো আমার এখানে 6টা পোর্শন আছে আর কি, বেসিক্যালি মূল ধারণা, তারপর এখানের মধ্যে যে রাশিয়া ইউক্রেনকে কেন আক্রমণ করলো, কিংবা চীন তাইওয়ান নিয়ে যে একটা সংবেদনশীল একটা ব্যাপার, যে আফ্রিকার যে কান্ট্রিগুলো যে there is no আপনার ন্যাচারাল প্রবলেম, বাট why the economical situation is so in a different stage. তো এইভাবে আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার গুলো একটু একটু করব, এবং মাঝখানে একটা ছোট্ট বিরতি থাকবে। তো মূল ধারণাতে আমরা যদি যাই, তো আমরা একটা জিনিস আমরা দেখতে পাবো যে টিম মার্শালের মেইন কনসেপ্টটা যে ভূগোল যে সীমানা নির্ধারণ করে। হ্যাঁ, আমরা একটা দেশ যতই শক্তিশালী হোক, হ্যাঁ, তার ভৌগোলিক অবস্থান যদি দুর্বল হয়, হুম, তবে তার নিরাপত্তা সবসময় হুমকির মুখে থাকবে। এটাই যদি আজকে আমরা দেখি যে একটা কান্ট্রি শক্তিশালী হতে পারে, কিন্তু ভৌগোলিক অবস্থান তার ফেইট নির্ধারণ করে। এই ধারণাটা আমাদের বুঝতে সাহায্য করে কেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। হ্যাঁ, রাশিয়া কেন ইউক্রেনকে আক্রমণ করলো, কেন চীন তাইওয়ান নিয়ে এতটা সংবেদনশীল, কেন আফ্রিকার দেশগুলো একত্র হতে পারে না। আমরা কিন্তু কোনো যুদ্ধকে সমর্থন করছি না এই বইয়ের ডিসকাশনের মাধ্যমে, বরং আমরা বলতে চাই যে আমরা কিভাবে ভূগোলের গণ্ডির মধ্যে নিজেদেরকে আটকে ফেলি। যেমন ছোট্ট একটা উদাহরণ, প্রথম চ্যাপ্টার এটাই, যে রাশিয়া যে সমতলের একটা ভয়, যে রাশিয়ার যদি ভূগোলটা দেখেন আপনার পশ্চিম সাইডে ইটস এ প্লেন ল্যান্ড, অ্যান্ড সাবজেক্ট টু দিস প্লেন ল্যান্ড রাশিয়া কিন্তু অলওয়েজ অ্যাটাকড বাই হিটলার, by other external forces through that land. So they always have to create a buffer zone. তাদের একটা বাফার একটা জোন তৈরি করতে হবে যেখানে ব্যাটেল গ্রাউন্ড হবে। হ্যাঁ, এই সমতলের কারণেই ইতিহাস বারবার কিন্তু রাশিয়ার মধ্যে আক্রমণ হয়েছে। নেপোলিয়ান, হিটলার সবাই একই পথেই রাশিয়াতে ঢুকেছিল, এই পথেই রাশিয়ার মধ্যে সে এন্টার করে। তো 2014 সালে রাশিয়া কিন্তু ক্রিমিয়া দখল করে ইউক্রেনের এই যুদ্ধের আগে। 2022 সালে তারা ইউক্রেনটা আক্রমণ করলো, কারণ তাদের বিশ্বাস ছিল যে ইউক্রেন যদি পশ্চিমা জোটে যায় তবে রাশিয়া নিরাপদে থাকবে না, বিকজ দে আর অলরেডি অন দ্য প্লেন ল্যান্ড অ্যান্ড দে ক্যান এনিবডি ক্যান অ্যাটাক দেম। কিন্তু এই জিনিসগুলা দে আর নট, মানে ইট ইজ নট ন্যাচারালি কারেক্ট, বাট দে ডিফাইন দ্য টেরিটোরিয়াল সিকিউরিটি। হ্যাঁ, এটা এই বিষয়টাকে ব্যাখ্যা করে এবং নির্ধারণ করে। তো আমি আরেকটা ছোট্ট এই নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, যে রাশিয়া এবং ইউক্রেন এবং বলকান রিজিয়ন আসলে দে অলসো গো বাই ফোর্থ পলিটিক্যাল থিওরি। এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আলেকজান্ডার দুগিনের যে একটা ফোর্থ পলিটিক্যাল থিওরি আছে, যে মাল্টিপোলার যে একটা ডমিনেন্স, it is not unipolar situation, the west is the superpower, or the cold war is gone after the west is a superpower. No, we are talking about multipolar situation. West could be at the superpower as well, Russia could be superpower, there could be other superpowers as well, China is another superpower, there could be a different other group. We could be in a multipolar environment where the power is distributed. We are not in a situation where we will have to be an obedient consumer. যে আমরা সকালবেলা উঠে আমরা উইট বিক্স দিয়ে নাস্তা খাই, কেন খাই? বিকজ উই হ্যাভ বিন অ্যান obedient consumer for last decade and so. সকালবেলা উঠে আমরা মনে করি যে একটা কফি হাতে নিয়ে অফিসে যাওয়ার ব্যাপারটা, এটা একটা আউটকাম অফ অ্যান obedient consumerism. এবং বিকজ when we are in a unipolar environment, some particular geography and culture can define our
থট প্রসেস। এই জিনিসটা আমি ছোট্ট একটা বিরতি এবং আমি শাহিন ভাইয়ের কাছে বলবো এবং বাবু ভাই, হাউ ডু ইউ sort of think about it? থ্যাংক ইউ তৌফিক। এরপরে নিশ্চয়ই তুমি আরো কয়েকটা জিনিস বলবা, তার মাঝে আমি তোমায় কোশ্চেন করে রাখি, সেটা হচ্ছে উইক জিওগ্রাফিক্যাল লোকেশন। আমার মনে হয় এই কথাটা তুমি উল্লেখ করেছিলে, এটা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, মানে কোনো কান্ট্রি এক্সাম্পল দিয়ে যদি ডেসক্রাইব করতে পারো, তাহলে মনে হয় আমাদের শ্রোতাদের পক্ষে একটু বেটার হবে বোঝাটা আর কি। ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক ইজ এ গ্রেট কোয়েশ্চেন। এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের ঘরের কাছে, আমরা যদি বাংলাদেশকে আমাদের ঘর ধরি, বর্তমানে আমরা সবাই নিউজিল্যান্ডে আছি, কিন্তু আমরা সবাই এসেছি চায়না। হ্যাঁ, চায়না হচ্ছে ভৌগোলিকভাবে একটা বিশাল একটা জিওগ্রাফিক্যাল এক্সাম্পল, বিকজ there is a big mountain on one side, on the west side. On the east side they have a big east coast, south they have a South China Sea, and then পাশেই কিন্তু জাপান। So Japan is a country, doesn't have a mining sector, doesn't have a fertile land. They are bordering with the biggest country, biggest superpower economy. 1947 এর সময়, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন হিরোশিমা এবং পার্ল হারবারের পরে, জাপান কিন্তু 100% shattered. They didn't have any economy out there, and they didn't have fertile land, arid land. They're full of stones. Whole Japan, they don't have a fertile land. They did vertical farming, they did have fisheries. Mostly they focused on educating their young generation to contribute to their society and to become a partnering agreement with America. And they were the one leading the car manufacturing. All the quality standard that we see in this world, even including the fishbone quality thought process, cause and effect thought process, these are all Ishikawa diagram. All our things, quality thought process came from Japan. So Japan is a weaker geographical location, but the way they educate and train their human resources, they become the asset, and Japan became the forefront in the technology. Even in the quantum computing, they are the one leading at this moment. Not anybody in the world are leading. So all the latest technology, even you can have the weaker geographical location, but through continuous and persistent engagement in the science, technology, and the thought process improvement, we can really do something amazing here. Now, my next chapter also talks about Chin, Taiwan, among Proshanto Mahasagor. All right. So the east of China is always a very risky part. এখানে আমি ছোট্ট একটা সিনাপসিস দিব। আমার কিন্তু হাই স্কুল বাংলাদেশে, আমার হাই স্কুলের পরে কিন্তু আমি চায়নাতেই ছিলাম প্রায় 8 বছর, আমার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্সে করার জন্য, ডিউ টু আমার একটা গভর্নমেন্ট স্কলারশিপ ছিল। তো চায়নাতে আমার থাকা খাওয়া অনেক দিনের, প্লাস ওইখানেই একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আমি প্রায় 18 ইয়ার্স আমি ওইখান থেকে শেনজেন বেসড একটা কোম্পানিতে কাজ করি, এবং আফ্রিকাতে আমি অনেক দিন সেই সেম কোম্পানিতে কাজ করেছি, এবং ওখান থেকে আমার নিউজিল্যান্ডে আসা। তো চায়নার জিওগ্রাফি যদি আমরা অ্যানালাইজ করি, একটা সময় কিন্তু চায়নার জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও জাপান কিন্তু চায়নাকে অ্যাটাক করেছিল, এবং জাপানই কিন্তু চায়নাকে দখল করে নিয়েছিল। ছোট্ট কান্ট্রি, বাট ডিউ টু দেয়ার আপনার যে সিকিউরিটি রিজনস অ্যান্ড ওদের যে অস্ত্র শস্ত্র এসবের কারণে ওরা চায়নাকে কিন্তু দখল করে রেখেছিল মাঞ্চুরিয়াতে একটা পাপেট এম্পায়ার দিয়ে। কিন্তু আপনি দেখেন, যদি চায়নার ওয়েস্টার্ন সাইড ইজ ফুললি আপনার কভার্ড বাই হিমালয়, নোবডি ক্যান অ্যাটাক চায়না ফ্রম দ্য ওয়েস্ট।
western side of there is Xinjiang, there is Gobi Desert, there's Pamir, Malbumi is there. So all this can keep China very secure. And on this side, if you see from the Kunming, that side, east of China, Sichuan, coming down to the Kunming, that side, what we call it hill tract. Hill tract is a very difficult part to pass. That's the reason that nobody can attack China from the eastern side of China. And the western side, China, they have Shanghai on the bordering the South China on that side. They have a strong Navy fleet. And that's why they always will never allow Taiwan to go to the Western superpower or anything. Taiwan is always a part of China, will be a part of China. So the next thing they are doing is the Belt and Road Initiative. They are trying to connect the route of land route through reviving the original Silk route that was going from Beijing to Middle East through the Silk route through the Gobi Desert. They revived that. They have a Trans-Siberian train which goes from Beijing to Vladivostok in Russia with 7 days. 7 days train journey. You can see the desert, you can see the snow, you can literally see every season in the same train journey. So they have extended that transit route, and from the seaside, they connected the Belt and Road Initiative through bypassing Bangladesh through directly to China and to Pakistan, and from Pakistan to Middle East and to Africa, Djibouti and Zanzibar, that side. They had an old route over there. Many people we know about the Sindbad story, but behind the Sindbad story, that is a real story called Zheng He. Zheng He is a Chinese navigation expert from Kunming. He was actually a eunuch Muslim. He was a Muslim, and then he traveled. He went to his emperor and said, I want to go to Hajj. He's a Chinese person. And then he said, I want to go to Hajj. The emperor gave him a fleet, and he took that fleet. He came to Bangladesh. From Bangladesh, he came to travel to Mecca, and also many times he traveled, more than 7 times. And that's why a lot of people, they think that Sindbad's story is actually Zheng He's story. So Zheng He came, and finally Zheng He went to Africa as well. And then his ship got destroyed, and the porcelains and everything was there. And they say that there is one generation of Zheng He's generation is in, Kenya and Tanzania and the east coast of Africa as well. So just giving you an example that Belt and Road Initiative, how we can connect the dots in the geography. So that what it shaped China, its current, politics and economics, they are very safe from every side. And whole Great Wall is, if you see, like Great Wall was built to, to protect from the Mongolian side, protect from the northern side of China. That whole Great Wall was built, to protect them from the robbers. So this is the China and Taiwan and the South China related discussion. I'll give a small break again, Shahin Bhai, and this is a great topic to discuss. Okay. Thank you, Tawfiq. আমার কাছে বইয়ের যে সামারিটা আছে সেটা দেখে আমি দেখতে পাচ্ছি যে এর পরের চ্যাপ্টারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো তুমি কি সেটাতে যাবে না জাম্প করে মিডল ইস্ট কিংবা ইন্ডিয়া পাকিস্তানে যাবে? হ্যাঁ, আমি একটু মিডল ইস্ট এবং মধ্যপ্রাচ্য নিয়ে একটু আমাদের মধ্যপ্রাচ্য এবং গাজা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। মধ্যপ্রাচ্য এবং গাজা যে আসলে যে একটা ভাঙা মানচিত্রের একটা ফল, মানচিত্রটা পুরোটাই ভাঙা। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকে সরল রেখা দিয়ে। রেডক্লিফ, সিরিল রেডক্লিফ, he made this awkward line where he divided, তারা গুরুত্ব দেয়নি জাতি, ভাষা, ধর্ম এবং ইতিহাসের উপর। তারা কখনোই গুরুত্ব দেয়নি। যে তারা শিয়া সুন্নির মধ্যেও গুরুত্ব দেয়নি। ফলে একটা কান্ট্রিকে শিয়া সুন্নিতে ডিভাইড না করে ওরা সিরিয়া, ইরাক, লেবানন এদের অভ্যন্তরে ফাটল তৈরি করেছে।
যেমন গাজা হচ্ছে এদের চরম উদাহরণ। মাত্র 40 কিলোমিটার লম্বা একটা স্ট্রিপ, হ্যাঁ, 40 কিলোমিটার লম্বা এবং 10 কিলোমিটার ওরা হচ্ছে ওয়াইড। সো 40 কিলোমিটার্স লং, 10 কিলোমিটার্স ওয়াইড, and there are 20 lakhs people, 2 million people is there, 2 million people, যেখানে নিরাপদ আশ্রয় বলতে কিছুই নেই। ভূগোল এখানে মানবিক সংকট অনেক বেশি বড়। তো এটাই হচ্ছে আসলে ভূগোলের একটা নিয়তি। যখন ঔপনিবেশিক শক্তিগুলো কিন্তু তারা নিজেরাই ভূগোলকে নির্ধারণ করেছিল, এটা একটা ন্যাচারাল প্রসেস ছিল না, it was an artificial process. And most of the places where we see conflict, because they didn't go through some natural process of habitation, they all went through an artificial process of habitation. And that's why we have tremendous amount of conflict. Same thing if you can see, আমাদের যে দুই বাংলার যে ভাগ, যে বাবু ভাই শুরুতেই বলল, যে দুই বাংলার যে ভাগ, এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ডিভিশন। সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার যে ডিভিশন, পাঞ্জাবের যে ডিভিশন, they are all artificially segmented and created to serve, to build an obedient consumer, divide and conquer rule. এবং geography opposes that. Geography and culture should be aligned together for a peaceful habitation of human being. যেখানে আমি আফ্রিকার কথা একটু বলতে পারি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে আমরা যদি দেখি যে ইউরোপ সবার আগে, আমরা বলতে পারি যে ইকোনমিক্যাল ইমানসিপেশন, ডেভেলপমেন্ট, দেন আমেরিকা, ইউএসএ, বিকজ অফ দেয়ার জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। শাইন ভাই আপনি বলছিলেন যে আমেরিকার যে ব্যাপারটা, আমেরিকা ইজ ভেরি সেফ ফ্রম বোথ সাইড, প্যাসিফিক অ্যান্ড আপনার আটলান্টিক, ফুল অফ মাইনিং, full of resources on down south. If anybody wants to attack them, they will know before anybody because it's far away, it's segmented. Their radar system, their security system, they will always identify the external foreign invasion. And that they utilized that particular advantage into their own strategy. Within 200 years, they became the superpower and they became the unipolar world order যে হর্তাকর্তা তারাই। কিন্তু আপনি দেখেন যে আফ্রিকাতে why it was not possible. আফ্রিকান আপনার যদি মানচিত্রটা দেখেন, they never had any natural disaster. They don't have cyclone, they don't have earthquake. They do have drought due to they are on the belt. They have good amount of land mass. They have good amount of mineral resources. But why they were economically not flourishing and successful? Only reason is they are artificially fragmented and segmented. ছোট ছোট দেশ বানানো হয়েছে। দুটো কান্ট্রি, মানুষ একই কিন্তু দেশ ভিন্ন। দুটো কান্ট্রিকে আর্টিফিশিয়াল সেগমেন্টেশন করে একটা জাতিকে দুটো, হুটু অ্যান্ড টুটসিকে ইউনিল্যাটারালি ডিভাইড করে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে ওইদিকে ইস্ট আফ্রিকাতে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, they all have the Maasai tribe on the other side. So they divided. Sudan was divided. Eritrea was divided. আপনি নর্থ আফ্রিকাতে দেখেন, I have spent like 8 years of my time doing telecommunication projects in Ghana, in Nigeria, in Ivory Coast, and even in East Africa, Uganda. Beautiful place, full of resources, but there are inner conflicts are there. Because if you see the north of Cameroon and that side of the Nigeria, they are bordered, but same population, they are divided. In the North Africa, the same. In all those North African countries like Algeria, Mauritania, Morocco, they all have similar kind of peoples, but they are fragmented and divided. So that will never let them be in peace because they are artificially segmented, and that's why Africa could not develop. Even they had their enormous amount of minerals, landmass, they will be always under the impression of divide and conquer. So
we have to understand the geography and we have to understand our thought process, and getting out of the obedient consumerism is the main aspect of our thinking. তো এটাই আমার ছিল শাহিন ভাই, আমার 4 নম্বর পয়েন্ট মধ্যপ্রাচ্য, গাজা এবং আফ্রিকা। এরপরে আমি আর্কটিক, the way Arctic is shaping and changing due to our environmental impact, হ্যাঁ, গ্রিন হাউস এন্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কারণে যে আর্কটিকের যে ব্যাপারটা, ওটা আমার একটা পয়েন্ট আসবে, বাট আমি কিছুক্ষণের জন্য একটু বিরতি দিচ্ছি শাহিন ভাই। থ্যাংক ইউ। বাবু কিছু অ্যাড করবা? না শাহিন ভাই, আই এম জাস্ট লার্নিং। আচ্ছা আচ্ছা, তৌফিক আমি একটু একটা পয়েন্ট একটু অ্যাড করি। সেটা হচ্ছে তুমি মিডল ইস্টের কথা বললে, তারপরে আফ্রিকার কথা বললে, দুইটা জিওগ্রাফির মধ্যে এবং এখানকার সোসাইটি কম্পোজিশনের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। সেটা হচ্ছে এই দুটো জায়গায় অনেক প্রাচীন। আফ্রিকাতে বলা হয়তো যে হিউম্যান সিভিলাইজেশনের একেবারে আর্লি হিউম্যান সিভিলাইজেশন, মানে অ্যাটলিস্ট হিউম্যান বিংস ওখান থেকে এসেছে। আর মিডল ইস্টও বহু পুরানো, অনেক একেবারে প্রথম দিক থেকে সেখানে লোকজন ছিল এবং তারা তাদের মতো করে। কিন্তু এই দুটো জায়গাতেই মানুষ কিন্তু বেশ, যেহেতু পানির অভাব আছে, মিডল ইস্টে তো প্রচুর পানির অভাব আছে, আফ্রিকাতেও খাবার দাবার যেহেতু প্রচুর জঙ্গল, মানে এগ্রিকালচারাল প্রোডাকশনের অনেক লিমিটেশনস আছে, লোকজনকে প্রচুর ট্রাভেল করতে হতো এক জায়গা থেকে, যেটাকে বলে আর কি যে এক ধরনের একটা যাযাবর শ্রেণী আর কি। তো যাযাবর শ্রেণী আফ্রিকাতেও ছিল, মিডল ইস্টেও ছিল। সেই জন্য যারা বিশেষ করে মিডল ইস্টের যে মরুভূমি অঞ্চলে যাদেরকে বেদুইন বলা হয়, এদের তো কোনো দেশ ছিল না আসলে। এরা ঘুরে বেড়াতো ঘোড়ায় চড়ে বা উট নিয়ে, যেখানে পানি পেত সেখানে তাদের একটা টেম্পোরারি শেল্টার করতো, তারপরে আবার বের হয়ে পড়তো, এবং এভাবেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতো। তো পরবর্তীকালে যখন এই জিওগ্রাফিটা was basically limited by creating artificial boundaries, কেউ একজন ঢুকেছে, আমি অ্যাডমিট করে দিই। তো যখন এই আর্টিফিশিয়াল বাউন্ডারি গুলি তৈরি হয়ে গেল, তখন এই মানুষগুলি কিন্তু ভীষণ বিপদে পড়ে গেল। তারা আর ইচ্ছা করলে এখন ইরাক থেকে ঘোড়া চালায় সিরিয়া চলে যেতে পারছে না, বা সিরিয়া থেকে টার্কি চলে যেতে পারছে না। বর্ডার আছে, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন আছে, ভিসা আছে, অনেক ঝামেলা। তো তখন এদের লাইফস্টাইল এবং সোসাইটি কম্পোজিশনে অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসে, এদের জীবিকা অর্জনের ব্যাপারগুলো অনেক ধরনের লিমিটেশন চলে আসে। আফ্রিকা তো একই কাণ্ড হয়েছে। তো সুতরাং আধুনিক যুগে এই দেশগুলির যে সীমানা নির্ধারণ হয়েছে, তুমি একেবারে টিম মার্শাল এটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তার বইতে, এবং তুমি সেটা বললা যে এই সীমানা নির্ধারণগুলি আমাদেরকে একেবারে হ্যান্ডিক্যাপ্ট করে দিয়েছে। অনেক, বিশেষ করে অনেক জায়গায় যারা আগে অনেক খোলামেলা ভাবে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারতো, কিন্তু এখন আর পারছে না। তো সুতরাং এই জিওগ্রাফিটা তাদের কাছে আর তখন ওইভাবে যেটা আগে অ্যাডভান্টেজ দিত সেটা আর এখন দিচ্ছে না। তো এটা একটা আমার একটা অ্যাডিশনাল পয়েন্ট। তো আমাদের সঙ্গে নতুন আরেকজন বন্ধু যুক্ত হয়েছে, ওয়াসি, সিডনি থেকে। ওয়াসি কি তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ওয়াসি। তো আমরা শুরু করেছি আর একটু কিছুক্ষণ আগে। তো টিম মার্শালের বইটা প্রিজনার্স অফ জিওগ্রাফি সম্বন্ধে মোটামুটি হয়তো কিছুটা ধারণা পেয়েছো আমাদের গ্রুপ ডিসকাশন থেকে, যে এটা ওয়ার্ল্ডের বেশ কিছু জায়গা আলাদা আলাদা করে উনি বর্ণনা করেছেন। তো তৌফিক মোটামুটি ভাবে রাশিয়ার পার্টটা একটু কভার করেছে, খুবই সংক্ষিপ্ত ভাবে কভার করছে, কারণ 10টা চ্যাপ্টার, সবগুলি তো আর এত অল্প সময় কভার করা যাবে না। তো রাশিয়া কভার করেছে, চায়না কভার করেছে, মিডল ইস্ট কভার করে, আফ্রিকাও টাচ করেছে কিছুটা, আমেরিকার কথা বলেছে,
এখন বোধহয় তুমি ইয়েতে যেতে চাচ্ছ, তাই না? আর্কটিক। হ্যাঁ, আর্কটিক। ওকে, আচ্ছা ওকে। শাহিন ভাই, না থ্যাংক ইউ। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। আমরা নর্মালি কিন্তু টিভিতে দেখি যে আফ্রিকা খুবই ড্রটফুল একটা জায়গা, ওখানে scarcity of food is there. Surprisingly, I was there 8 years and I've never observed, আমি কখনো লক্ষ্য করিনি যে আফ্রিকাতে যে ফুড স্কারসিটির ব্যাপারটা। অ্যামেজিংলি ক্যামেরুনের রাস্তায় যখন আমি হাঁটতাম তখন ওদের আম গাছ, আম রাস্তার মধ্যে ঝুলে থাকতো, nobody was taking that mango. You can buy the mango by bucket and one of the best mangoes they have. One of the problem why they could not raise the way we had our fertile land where we were growing the grass, growing the like the paddies, rice and all. একটা এক্সাম্পল, আমি জিজ্ঞেস করেছিলাম এটা একজন ফার্মার এবং স্পেশালিস্টকে, আমি জিজ্ঞেস করলাম যে আফ্রিকাতে ভাস্ট পিস অফ ল্যান্ড, তোমরা কেন ধান করো না এখানে? বলে যে আমাদের একটা প্রবলেম আছে, আফ্রিকাতে আমাদের গাছপালা এত জঙ্গল এত বড় ছিল যে there is a thick layer of the roots full of worms, full of insects and all these things. If you want to clear that, you need it at least like a big amount of money to clear that and slowly start cultivating. So that amount of money they don't have to clear the landmass and do this. How are you, young fella? Good. Yeah. So that's one of the example. Arekta chilo je Shahin bhai absolutely right, because our like civilization had a growth beside the river, Saline Nile River, and the both side of the Nile River. I had an opportunity to travel to Lake Victoria, and I did the Jinja Falls. I did a rafting in the White Nile. I did a rafting back in 2007. And it's an amazing rafting that we did for 6 hours in the White Nile and fall into the Lake Victoria as well. Beautiful, amazing place, Africa, for living and for have a natural, similar to New Zealand, beautiful rainforest. I had an opportunity to go deep inside the rainforest because I have laid 3,000 kilometer of fiber optic in the remote places to connecting the where there was no touch of the civilizations, but we have given the connectivity so that they can use the internet and have the connect to the information superhighway by connecting different remote locations into the backbone network. So that's how also I got interested in the geopolitics as well. So আমাদের এখন যে 5 number point সেটা হচ্ছে Arctic, how the Arctic is changing there and what it can bring. It didn't happen yet, but down the line, maybe 5 years, 10 years, 20 years. When Tim Marshall wrote that book in 2015, it was never in the center politics, but Arctic became now, it's an important topic of discussions. কারণ আমাদের environmental এবং যে greenhouse effect এর কারণে the ice is melting in the Arctic. আমাদের বরফ গলে যাচ্ছে, ফলে নতুন একটা জাহাজ চলাচল করার পথ তৈরি হচ্ছে, তেল এবং খনিজ সম্পদ উন্মুক্ত হচ্ছে। So it is giving us another security issues that Russia, Canada and America, everybody wants to have a piece of bite of this. And that's why we say that once the geography is changing, the dynamics or the balance of the power can shift. The moment the ice of the Arctic will melt, there will be a rise of the new shipping route. Minerals will be available. Then we will see that Russia will be going to capture that. Canada will be going, America will be going. Could be another risk. Now, as an ordinary normal life, what impact do we have if we do not understand and forecast what is going to happen? It has a tremendous impact in our daily life because interest rate might go up, inflation might go up, and availability of the capital will be decreased, and there will be a daily scarcity will happen, and above all, the immigration will be highly impacted. Immigration is artificially generated.
another risk level that can happen. So environmental, immigration, and conflict. These are the topic of our single thought discussion most of our time. এটাই আমি বলতে চাচ্ছিলাম যে Arctic discussion will come in future and we will see a shift of balance and power struggle in that context. It's a futuristic, but it is going to happen. শাহিন ভাই, আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এখানে এবং থ্যাংক ইউ। ওয়াসি, তুমি কিছু অ্যাড করতে চাও? না, ঠিক আছে, থ্যাংক ইউ শাহিন ভাই। আমি আসলে শুনতে চাচ্ছিলাম, সরি আই জয়েন্ড লেট, আই হ্যাড টু, বাট আমি আসলে জাস্ট এই সেশনটা অ্যাটেন্ড করার জন্য আই লেফট দ্য ফাংশন আর্লিয়ার, বাট আই এম ইন দ্য ট্রান্সপোর্ট নাও, সো আই উইল কিপ অন লিসনিং এবং মেবি হয়তো সেশনের শেষে আমার কোশ্চেনগুলো করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তৌফিক, তোমার জন্য আমি একটা আগাম কোশ্চেন করে রাখি। যে তুমি ক্লাইমেট চেঞ্জের কথা বললা, তো একটা স্টেজে তুমি এই জিওপলিটিক্যাল প্রসেসের মধ্যে ক্লাইমেট চেঞ্জটা কিভাবে একটা রোল প্লে করছে সেইটা একটু যদি ডিসকাস করতে। আমরা সেশন ফর্মালি শুরু হওয়ার আগে আলাপ করছিলাম যে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্টেড গ্রুপ, মানে মানুষ যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই স্বল্প উন্নত বা গরিব দেশের মানুষ। কিন্তু তাদের যারা প্রতিবেশী, বড়লোক প্রতিবেশীরা, তারাই হচ্ছে এনভায়রনমেন্টকে পলিউট করছে তাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে, কিন্তু সেটার ফলটা ভোগ করছে গরিব প্রতিবেশী। তো যেহেতু মানুষ বা একটা দেশ তার জিওগ্রাফিক্যাল লোকেশন চেঞ্জ করতে পারছে না, তো সুতরাং এটা একটা জিওগ্রাফির কারণেই হয়তো গরিব দেশগুলো ক্লাইমেট চেঞ্জের শিকার হচ্ছে বড়লোক দেশগুলোর কাছ থেকে। তো এটা তুমি একটু এক্সপ্লেন করো, হয়তো তোমার শেষের দিকে হয়তো আসবে কথাটা। না শাহিন ভাই, অ্যাবসলিউটলি দিস ইজ দ্য নেক্সট টপিক। এই যে জল, জমি এবং বেঁচে থাকার অধিকার, এটা জল হচ্ছে আমাদের যে রিসোর্স, ওয়াটার রিসোর্স, আর জমি হচ্ছে আমাদের ল্যান্ড। জল, জমি এবং বেঁচে থাকার অধিকার, দে আর ক্লোজলি রিলেটেড। বিকজ আমাদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটার মানে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এটি একটা ভৌগোলিক বিপর্যয়। ভৌগোলিক বিপর্যয় যেমন আমাদের যখন একটা ন্যাচারাল প্রোগ্রেশন, একটা আমরা যেমন লোয়ার ল্যান্ড ইন বে অফ বেঙ্গল, আমাদের যখন নদীগুলো যখন বাধাপ্রাপ্ত হয়, ওখানে ডেফিনেটলি দেয়ার উইল বি এরিড ল্যান্ড ক্রিয়েশন। হ্যাঁ, আমাদের যে ওইখানকার জমিগুলো পানি পায় না, মানুষের যে একটা বিপর্যয় তৈরি হয়, একটা অর্থনৈতিক বিপর্যয়। আফ্রিকায় যে খরা হয়, হ্যাঁ, তবে দক্ষিণ এশিয়ার বন্যা, তারপরে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো যে ডুবে যাচ্ছে, হ্যাঁ, মানুষ বাধ্য হয়ে কিন্তু ঘর ছাড়ছে। it is also a অভিবাসন রিলেটেড। তো এটা আমাদেরকে সবসময় চিন্তা রাখতে হবে আমাদের ফিউচার জেনারেশনকে বোঝানোর জন্য যে কিভাবে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য নিজেকে কাজে লাগানো যায়। একটা হচ্ছে ইকোনমিক্যাল ইমানসিপেশন, বাট অলসো climate has to be forefront of every discussion. যখন আমরা এখানে যেমন আমরা প্রজেক্টগুলো করি, আমাদের প্রত্যেকটার মধ্যে একটা ছোট্ট ইয়ে থাকে যে হেলথ এন্ড সেফটি নিয়ে আমরা ডিসকাশন করি শুরুতে। তো আমাদের এভাবে হওয়া উচিত যে ক্লাইমেট নিয়ে আমরা কিভাবে ডিসকাশন করছি। ক্লাইমেট শুড বি এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ. Before every discussion, we should have a discussion about climate, that how it is getting changed, what can we do to produce a low carbon footprint on a personal level. It should be a personal target. It's not low carbon emission should not be able, it should be on a personal level. This KPI should be on personal level, that how much tissue paper we are using. Every tissue papers we are using, we are cutting a forest basically. Can we reuse some of our other way of drinking the water, for example? We can buy the ceramic pots, for example. We can do our own thing rather than using on a personal level. We can say that, okay, in our next cultural invitation, all this, we are going to avoid using the paper cups. Let everybody use as much as possible the like all this kind of natural things to drink water.
That's from our level we are deploying, and a community level we should be addressing this. A community that is supporting the climate disaster, so in terms of like avoiding the climate disaster by using the recycled product as much as possible. So আমি যেটা বলতে যাচ্ছি যে হেলথ এন্ড সেফটি অ্যাসপেক্ট যেমন আমরা ডেইলি বেসিসে চিন্তা করি, ক্লাইমেট অ্যাসপেক্টটাও আমাদের ডেইলি বেসিসে চিন্তা করতে হবে, বিকজ ফর আওয়ার ফিউচার জেনারেশন and for our civilization itself, this is the single most important thing and the risk we are facing at this point. And you will be surprised to know that Mariana, the deepest point in the ocean, they found a plastic bag. They found a plastic Mariana bag. Trench. Yeah, Mariana Trench. They found a plastic bag. They were surprised. How come a plastic bag go deep in the ocean? That's the most deepest place in the whole available ocean and the earth and everywhere. So see the impact of where we have gone because of our obedient consumerism. By following that way of going toward how we put the day-to-day obedient consumerism in life, we need to avoid that. And Wasi, you are not there, but I said that example of obedient consumerism is like we have cereals in the morning. That's an obedient consumerism. It's a GMO product. Why didn't we eat roti, handmade roti and the bhaji? Why didn't you eat that? But we are eating a steel cut Weet-Bix in the morning because we have been trained to be an obedient consumer. So again, আমাদেরকে পুরো জিনিসটাই 180 ডিগ্রি ফ্লিপ করে আমাদেরকে sometime we have to approach that to tackle issues that were created by us. Has to have a different approach for the solution. So that climate change related issue, we have to deploy countermeasures in our daily life. Shahin bhai, এটা একটু slightly sidetrack ছিল, but this is an important part how we are shaping the geography in our current situation, because it is impacted in the Pacific Oceans. You know that Suriname is a small island. Suriname got heavily impacted because of the water rise. So people have to be evacuated, and at this moment New Zealand, we are also not far away from any kind of climate situations that might happen. Bangladesh is another example. আমাদের যে বঙ্গোপসাগরের যদি water level rise হয়, Chittagong could be in a trouble, and many of our low-lying delta will be in trouble. If our water resources get impacted due to the hydro dam situation, it will be heavily affected because whole Bangladesh is fertile due to the availability of the water from the river. So মানুষের জীববৈচিত্র্য খুবই ওতপ্রোতভাবে এটার সঙ্গে জড়িত। তো এই বইতে ইন্ডিয়া পাকিস্তানের যে চ্যাপ্টারটা, সেখানে টিম মার্শাল খুব সংক্ষেপে বাংলাদেশকেও টাচ করেছে। এটা একটু আনফরচুনেট মনে হয়, বাংলাদেশ সম্বন্ধে আরেকটু বেশি কথা বললে পারতো, কিন্তু ওখানে কিন্তু সে বাংলাদেশের এই ক্লাইমেট ডিজাস্টার নিয়েই কথা বলেছে, যে হাফ অফ বাংলাদেশ ইজ বেসিক্যালি গোয়িং টু go underwater within next 30-40 years or 50 years এর মধ্যে। তো সেটার যে জিওগ্রাফিক্যাল যে একটা কনস্ট্রেইন দেশের, দ্যাটস আনডিনায়েবল, তুমি এটা অস্বীকার করতে পারবা না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে তুমি জাপানের কথা বলছিলে শুরুর দিকে, তো জাপান কিন্তু তার জিওগ্রাফিক্যাল যে উইকনেস, সেটাকে কিন্তু তারা ওভারকাম করেছে টেকনোলজি দিয়ে। তো সেজন্য আমার মনে হয় যে ইদানিংকালে আমরা শুনছি যে বাংলাদেশ উড বি এ হাব অফ টেকনোলজি। তুমি একটু আগে তোমার এক বন্ধুর কথা বলছিলে যে একটা স্টার্ট আপ করে এখন ভালোই করছে, তো এরকম আরো অনেক স্টার্ট আপ হচ্ছে বাংলাদেশের মতো দেশে। তো এই সমস্ত দেশের
যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিসোর্স সেটা হলো হিউম্যান রিসোর্স। তো হিউম্যান রিসোর্স ইউজ করে, টেকনোলজি ইউজ করে দেশগুলো যদি তাদের যে জিওগ্রাফিক্যাল যে উইকনেস জাপানকে ফলো করে যদি সেভাবে কাটে উঠতে পারে, তাহলে আসলে এটা ইট কুড বি এ সলিউশন। আদারওয়াইজ আমরা যদি ব্লেম করতে থাকি যে জিওগ্রাফির কারণে আমি কিছুই করতে পারছি না, তাহলে বোধহয় এটা একটা ট্র্যাপে পড়ে যাওয়া হবে, যে ট্র্যাপ থেকে বেরোয়া খুব ডিফিকাল্ট হবে। 100%, Shine bhai, I fully agree. Bangladesh is becoming a hub of technology, and I want to just slightly touch here. With the advance of the artificial intelligence, actually, and especially the generative AI, যেটাকে আমরা বলি, যে generative pre-trained transformer যেগুলো আমরা ব্যবহার করি আমাদের day to day basis, it's a very minimal use of the artificial intelligence AI. The one biggest part is agentic AI, where we can literally do amazing things. And I know that, as I told you, one of my friend, he got a venture capitalist and his company valued at $10 million now, and he got funding from overseas, and he's going to be listed in Singapore. And they are doing amazing things in the AI at this point, because he said me something simple. He said, no matter what you do, you need to stay connected with the latest trend and technology. And that's what Bangladeshi generation Z they are doing, Gen Z they are doing. They listen to that podcast, listen to the videos, and they get themselves updated way faster than even the Western like world and all those things. They don't have to go through a 4 years degree. They go into those podcasts, watch them, and deploy the latest trend. So they are getting advancement in the agentic AI at this point of time. Bangladesh was a significant presence in the outsourcing of the software industry previously, which was not a larger scale software. They were creating logos, they are designers, the small coding they were doing. But with the advance of the AI, agentic AI, if the people and the students they get trained on that, they can do amazing things, because they are going to be mundane work, they will put it into an automated process, and within 1 year many of the job that are currently being done on many of the professions will be under this agentic AI, and it will greatly reduce the cost and increase the efficiency. So that is definitely going to happen, and the technology availability of the technology in those third world countries will change the way the people, their thought process, and also change their economical circumstances, and most probably climate is the next problem they are going to solve through the AI. And I'm getting closer to the my discussion, and it's also my last point was asking the question: are we really sort of prisoned in geography? Are we shackled in the form of geography? যে আসলে কি আমরা ভূগোলের বন্দী নাকি? হ্যাঁ, প্রিজনার্স অফ জিওগ্রাফি। আংশিকভাবে এটা সত্য, আমরা কিছুটা ক্ষেত্রে ভূগোল দ্বারা বন্দী, আমরা ভূগোলের কারাগারেই আমরা বন্দী। We are becoming the prisoners, but then we have the key. The key to get out of this prison is through persistent studies, understanding of the contemporary subjects and to be discussed, and having that mindset of lateral thinking. Non-traditional way of approaching or solving problem is not going to help us get out of this prison. We have to always have a open-minded. We have to make sure that the tip of the pyramid, we have to explode it to keep it open. If we keep the tip of the pyramid, it is limiting our mindset. So we have to explode the pyramid's tip and keep the energy flow go upwards and bring back the energy. Only way to bring back the energy is we have to study the contemporary books. We have to have discussions, positive discussion, non-biased, non-religious, non-political, and we have to also have a close understanding of an example called
collective success. What is a collective success? I'll just give you a non-biased perspective. That's something called Jewish economy. What is the main aspect of a Jewish economy? A Jewish person, when he opens a laundromat, rest of the people will line up to help and support him, to make him economically successful. So we have to have that trend. It's a very good example. We need to have a culture of supporting each other through our thought process, supporting each other in our financial success, supporting each other in our mental health, and finally, we have a very good and surviving community wherever we stay, regardless of our geography. So we can get out from the prisoners of geography and emancipated. Only we can get ourselves free from our own shackle of our own thinking, So that's the, I can only say so, that's the end of, we cannot move the mountain, basically, but we can We improve cannot move the mountain, we cannot move the river, or we cannot Yes. change the location of the সমুদ্রের অবস্থানও চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজের অবস্থার পরিবর্তন করতে পারবো যদি আমরা একটু উদ্যোগী হই। আমরা মানুষ আসলে বোধহয় অনেক অলস হয়ে গেছে। লেজিনেসটা একটা বিরাট প্রবলেম, যে আমরা অনেক নতুন উদ্যোগ নিতে পারি না। সেজন্য যে তুমি বললা আমরা যেটা সহজে পাওয়া যায় সেটাই পিছনে ছুটছি। একটু কষ্ট করে যে আরেকটু অল্টারনেটিভ কিছু করলে যে বেটার হবে, সেটুকু করার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা করতেও রাজি না। তো এটাই হচ্ছে সমস্যা। তবে যাই হোক, আমরা আমাদের আসলে আলোচনা একেবারেই শেষের দিকে চলে আসছে। আমি টাইমলি শেষ করতে চাচ্ছিলাম আজকে, যেহেতু তুমিও বলছিলে যে তোমারও কিছু কাজের তাড়া আছে। একটা চ্যাপ্টার একটু বাদ রয়ে গেল, যদি একেবারে খুব সংক্ষেপে যদি আলাপ করতে চাও 2-3 মিনিটের মধ্যে, তাহলে করতে পারো। সেটা হলো ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিম ইউরোপ নিয়ে একটা চ্যাপ্টার আছে বইতে। এটা নিয়ে কি কিছু বলতে চাও নাকি স্কিপ করতে চাও? এটা নিয়ে একটু, কারণ আসলে আমার সবসময় আমার দৃষ্টিতে থাকে একটু ডিসঅ্যাডভান্টেজ জায়গাগুলোর দিকে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেমন বাল্টিক কান্ট্রি দে আর অলরেডি ভেরি অ্যাডভান্স লেভেল, অ্যান্ড আমার মনে হয় they have sought out their own independent way of thinking. They are in an European Union. They are not divided. They are very much into the democracy, open economy. So I think I really love the way of the thinking of Europe to have a cross-border European Union concept. I really think that many of our countries, where there's a disadvantaged country economically, we should be having similar kinds of concept where we can easily travel cross-border with a single passport. That could be, rather than mere nationalism tied up in a geographical border. We want to learn from them. We want to learn from them so that geography shouldn't be limiting us. Geography should be connecting us. It's about not dividing, but it's rather, letting people move freely, letting people connect to each other culturally. সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে একজনের সাথে কানেক্ট করা, এটাই হওয়া উচিত জিওগ্রাফির মেইন আমাদের কি বলা যায় যে আমাদের কারণ। জিওগ্রাফির the main reason of geography should be connecting people. এটা যদি আমরা, if we are conscious and if we understand our history and if we understand our culture, we'll always be successful as a community, as a country, and as a world. There will be peace, will be restored, if we respect our geography as well. Thank you, Shahin bhai. Thank you very much. আমার মনে হয় এটা একটা চমৎকার কনক্লুশন হতে পারে। তো আমরা শেষ করার আগে বাবু বা ওয়াসি, তোমরা কি কিছু অ্যাড করতে চাও? জি শাহিন ভাই, সরি, আমি আসলে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। সরি, আমি তো আসলে এতক্ষণ কথা বলিনি কারণ রেকর্ডিং এর সমস্যা হবে, বিকজ আই ওয়াজ ইন দ্য ট্রান্সপোর্ট। So no, very good discussion so far. What I've heard,
as I mentioned, that I was very keen to join the session, and it's a very interesting and very important topic. And I'm বলবো অনেক topical, given all the uncertainties that we're going through in the current geopolitical context. আমার আসলে কতগুলি, when I read the book, I had some perspectives which I wanted to share. I'm not sure whether this has been discussed and already been covered. আর আমার কিছু কোয়েশ্চেন ছিল। তো আমার পার্সপেক্টিভটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, যেহেতু লাস্ট পয়েন্ট টপিক ছিল সেটা নিয়ে শুরু করি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্টার্ন ইউরোপ, বিকজ এই কান্ট্রিগুলি আসলে দে শেয়ার borders with each other. So it took them almost 700 to 800 years to understand that there is no point in fighting with each other, constantly fighting with each other. If you আপনি যদি দেখেন Germany, Britain, France, এরা constantly they were in war for years and years. For there was a war called 100 years war. So এবং রাশিয়ার সাথেও। তো এরা করে করে দেওয়াতে শক্তি ক্ষয় হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি দেখেন প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। ঠিক এই কারণেই যখন আসলে ইউএস এর কথা যখন টিম মার্শাল বলেছেন, উনি বলছেন ইউএসএ একটা সেক্লুডেড, নর্থ আমেরিকা একটা সেক্লুডেড একটা ইটস এ কন্টিনেন্ট বাই ইটসেলফ। এখানে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে ইউএসএ, এবং এই কারণে যেহেতু তার এক্সটার্নাল থ্রেট নাই, তার আশেপাশে সব ছোট ছোট কান্ট্রি, এবং কানাডা রিলেটিভলি একটা পিস লাভিং কান্ট্রি। সো এই কারণে ইউএসএ হ্যাজ ইমার্জড অ্যাজ আ গ্লোবাল সুপার পাওয়ার। কারণ এর আগে যেটা আসলে ব্রিটেন কুড হ্যাভ বিন the next superpower, যেটা তারা হতে পারেনি, because it had so many other dominant economies surrounding it. So এবং তারা they were colonial powers, they were constantly battling with each other, and they have had lot of loss of resources and energy. তো যাই হোক, এই কারণে আমেরিকার আসলে আপনার রাইজটা হয়েছে। সো অ্যাকচুয়ালি আমাদেরকে যুগে যুগে আমরা যদি দেখি বাইজেন্টাইন এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, দে ওয়ার ফাইটিং উইথ ইচ আদার। এরপরে আসলে তারা যখন শক্তি ক্ষয় হয়েছে, বাই দ্যাট টাইম ওয়েন অ্যারাবিয়ান পেনিনসুলাতে আমাদের ইসলামিক এম্পায়ারটা খলিফত আপনার রাইজ করেছে, দে কুড স্প্রেড সো ফাস্ট বিকজ দেয়ার ওয়াজ এ পাওয়ার ভ্যাকিউম। সো কি প্রিজনার্স অফ জিওগ্রাফির ব্যাপারটা যদি বলতে চাই, তাহলে দেখতে হবে যে আপনার এই যে পাওয়ার ব্যাটল, যেটা জিওপলিটিক্যাল পাওয়ার, এটা যুগে যুগে ছিল, হাজার হাজার বছর ধরে ছিল। তো আনফরচুনেটলি যে প্রবলেমটা যেটা হচ্ছে, যে প্রিজনার্স যে ওয়ার্ডটা, সেটা আসলে আমরা বিভিন্ন ভাবে, যেটা আপনি বললেন, যেটা বড় দেশের পাশে একটা ছোট দেশ যখন থাকে, সে কিন্তু একটা প্রিজনার হয়ে যায়। সে যেটা বাংলায় বললাম আমরা করদ রাজ্য, যেটাকে বাংলাদেশের ব্যাপারেও ব্যবহার হয়েছে এর আগে, যে একটা অনেক বড় দেশের পাশে, মেক্সিকো যেমন ইউএস এর পাশে একটা ডোয়ার্ফড কান্ট্রি, তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং টু রাইজ অ্যাবাভ দেয়ার ওয়েট। এটা মেক্সিকো কিন্তু পারে নাই, বা অন্যান্য বানানা রিপাবলিকের কথা আমরা দেখেছি সাউথ আমেরিকাতে। এবং খুবই আনফরচুনেট, যেটা নিয়ে আসলে ওই যে 100 Years of Solitude বইটা লেখা হয়েছে, এবং আমরা যদি পড়ি দেখবো যে এই অপারেশন কলোনিয়াল পাওয়ার, যে তোমাদেরকে বানানা চাষ করতে হবে, কারণ দিস ইজ হোয়াট দ্য কলোনিয়াল লর্ডস ওয়ান্ট। আমাদেরকে বলেছে তোমাদের নীল চাষ করতে হবে, বিকজ দিস ইজ হোয়াট ইজ ওয়ান্টেড ফ্রম দি কলোনিয়াল লর্ডস। সো এই কারণে আমরা উই বিকেম প্রিজনার্স, যে আমরা আমাদের যে জিওগ্রাফিক্যাল যে ডিসঅ্যাডভান্টেজ, এটার জন্য এখন ওই যে থ্রো ইট ইনটু দ্য মিক্স। এখন 21শ শতাব্দীতে আমরা যে ক্লাইমেট চেঞ্জটা নিয়ে বলছি, এবং বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে আসলে খুব চিন্তিত, বাংলাদেশের কথাটা যদি বলি, আমি আসলে শুনছিলাম এতক্ষণ, বাংলাদেশ যে আপস্ট্রিমে ইন্ডিয়া, এবং তারও আপস্ট্রিমে চায়না, ব্রহ্মপুত্র এবং আপনার অন্যান্য নদীতে যে তারা যে ড্যাম দিচ্ছে বা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, তো বাংলাদেশ যেহেতু টিম মার্শালও বলেছেন আসলে, যে there is a high possibility যে বাংলাদেশের মতো একটা দেশ, যেটা which is a river basin, river delta, it is going to either get, প্রথম কথা হচ্ছে স্যালিনিটি আসবে, যেহেতু পানির ফ্লো কমে যাবে, তখন আসলে সাধারণ যে আপনার যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল আছে, সেখানে আপনার স্যালিনিটি এসে অনুপযোগী হয়ে যাবে জীবনযাপনের। আর উত্তরবঙ্গে যেটা আগে ছিল, যে অনেক আগে ফারাক্কার কারণে আপনার বছরের পর বছর আপনার খরা হতো, সেটাও তখন হবে। তো বাংলাদেশ তাহলে একটা দেশ হিসেবে তারা কি আসলে বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে? এবং আমেরিকার মতো একটা দেশ, যে দেশটা আসলে রাইট এন্ড লেফট উইদাউট এনি কনসিডারেশন, তারা আপনার they're producing millions and millions of tons of plastic throughout the world, এবং they're throwing it, just dumping it in Pacific and Atlantic Ocean. তো তাদের জন্য আসলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারা they are least bothered about গ্রিন হাউস এমিশন, এবং এদের কারণে অনেক ছোট ছোট দেশ আছে যারা আসলে সমুদ্রের সি লেভেলের নিচে,
তারা ডুবে যাচ্ছে এবং তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। দে আর লিটারালি বিকামিং দ্য প্রিজনার্স অফ জিওগ্রাফি। এই আসলে এই and they have been, I mean, because they are the victim of the oppression of these bigger economies. So ওইভাবে যদি আমরা দেখি, যুগে যুগে আপনি যত বড় ইকোনমি আপনি হবেন, যত বড় দেশ হবেন, আপনার বেশি ল্যান্ড ম্যাস বেশি থাকবে, মানুষ বেশি থাকবে, আপনার পাওয়ার ডেফিনেটলি বেশি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি দ্য রাইজ অফ চায়না এন্ড ইন্ডিয়া। দ্যাটস ইজ দ্য ফিউচার লুকিং, ফিউচার ওয়ার্ল্ড ইজ লুকিং। আর একটা ছোট জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হয় উইদিন 30-40 ইয়ার্স আমরা আসলে এটা একটা প্রেডিক্ট করা হয়েছিল যে পৃথিবী নেক্সট ওয়ার্ল্ড ওয়ারটা হবে পানি নিয়ে, বিকজ সুপেয় পানি, যেটা পটেবল ওয়াটারের যে ক্রাইসিস, সেটা দিন দিন প্রকট হচ্ছে সব জায়গায় এবং পানির লেভেল নেমে যাচ্ছে। বড় বড় শহরগুলিতে আমরা যদি দেখি, অকল্যান্ডে আমরা, ইফ ইউ রিমেম্বার ব্যাক ইন 2019 দেয়ার ইজ এ রেস্ট্রিকশন ইন ওয়াটার ইউসেজ, এবং বড় বড় শহরগুলিতে, ক্যালিফোর্নিয়া বলেন, তারপরে সিডনিতেও হয়েছে, কিন্তু আপনার পানির লেভেল আশঙ্কাজনকভাবে নেমে যাচ্ছে, ঢাকায় হয়েছে। সো মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সুপেয় পানির একটা বড় আধার বা হচ্ছে আমি বলবো যে স্টোরেজ আছে হচ্ছে থ্রু বৈকাল এবং কাস্পিয়ান, এটা আছে হচ্ছে আপনার রাশিয়ার কাছে। সো রাশিয়া কি এই ব্যাপারে কি তারা অ্যাডভান্টেজাস একটা পজিশনে থাকবে কিনা, এটা হচ্ছে প্যানেলের কাছে আমার প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আসলে প্রিজনার অফ জিওগ্রাফি আপনি যখন হয়ে যান, একটা ছোট দেশ, আপনি খুবই অসহায় এবং আপনার এখান থেকে বের হওয়ার, আপনি এআই দিয়ে আপনি আপনার জনগণকে শিক্ষিত করতে পারবেন, কিন্তু আপনাকে একটা সময় হয়তো ওই জনপদটা ছেড়ে আপনাকে বের হয়ে যেতে হবে, বিকজ, এবং এটা পৃথিবীতে এর আগেও হয়েছে, আমাদের আশেপাশে হচ্ছে, যেটা আমরা ওই যে হরপ্পা মহেঞ্জোদারোর ক্ষেত্রে আমরা দেখেছি, তারা আসলে ড্যাম এবং বাঁধ দিয়ে একটা সময় তাদের জনপদটা আসলে এই বন্যা এবং পলির কারণে তাদের বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। সেটা আমরা মায়া সভ্যতার ক্ষেত্রে দেখেছি। সো আসলে যখন এটা হয়ে যায় at some point of time, because of their own misdoing, হিউম্যান সিভিলাইজেশন গুলো, মানুষ তাদের নিজেদের কর্মফলের জন্যই they become their own prisoners of their geography. ওয়াসিদ, কথাগুলো খুবই বস্তু নির্ভর এবং খুবই কন্টেন্টফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ওয়াসি ফর অ্যাডিং। আমার একটা ছোট্ট সংযোগ ছিল ওয়াসি ভাইয়ের কাছে। আপনি কি আমাদের পরবর্তীতে কোনো একটা সময় স্যামুয়েল পি হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এই প্রসঙ্গটা নিয়ে আমরা আরেকদিন, যে পানির যে যুদ্ধ হবে, কিন্তু তারও আগে 1996-এ স্যামুয়েল পি হান্টিংটন বলে গেছিল যে পরবর্তীতে যুদ্ধ হবে সাংস্কৃতিক এবং ধর্মীয় সভ্যতার মধ্যে, যে ওটা যে প্রিডিক্ট হয়েছিল। আর উই গোয়িং থ্রু দিস এট দিস পয়েন্ট, দ্যাট কুড বি অ্যানাদার ডিসকাশন রিয়েলি। এবং এটাই আমার মনে হয় could be connected to the prisoners of geography, that are we disconnected due to our cultural indifferences and religious indifferences. আমি একটু কনফ্লিক্টিং একটা দুইটা এক্সাম্পল আপনাদের কাছে কোট করতে চাই। ওয়াসি, ভেরি নাইস ওয়ে তুমি এটা পুট ডাউন করছো, আই এম গ্রেটফুল যে তুমি বইটা পড়ছো এবং আমার সুযোগ হয়নি। what I wanted to say is, এই যে থিওরাম গুলি তোমরা করলা এবং যেটা টিম মার্শাল অ্যালিউট করার চেষ্টা করছে, সেটার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করে হলো there are certain countries like particularly South America, the great continent of South America, places like Brazil, এদের কিন্তু জিওগ্রাফিক কনফাইনমেন্টও নাই। ব্রাজিল should have had the advantage like India enjoys in our subcontinent, being big, being huge, being a lot of দুই সাইডেই সমুদ্রের অ্যাক্সেস, অ্যামাজন rainforest, lots of rivers, fertile land, কিন্তু they have not progressed. মানে they are not truly the prisoners of geography, but they have actually failed to achieve that because I guess socio-cultural perspective থেকে। আরেকটা জিনিস তুমি বলছো যেটা নর্থ আমেরিকার, Canada is a very peace-loving country. Mexico is a small fish in the North America. সুতরাং America always enjoyed. America, you're right, is always enjoyed the freedom of being big and being isolated. কিন্তু America at the same time is a land of immigrant,
So there were people who went there to seek opportunities. So the drive of the human spirit ওই দেশের মানুষের is very different compared to, because all the people from everywhere in the world went there to progress. যার ফলে কিন্তু মেক্সিকো was not small. আমেরিকা টেক্সাস কিনেছে মেক্সিকোর কাছ থেকে, and that produces huge amount of energy and oil for them. Canada was under the British rule and French rule, এবং the England couldn't keep it because এবং ইংল্যান্ড কেন রাখতে পারেনি, that is because of the prisoner of geography logic. কিন্তু আমেরিকা কিন্তু পাশাপাশি আলাস্কাকে রাশিয়া থেকে কিনে নিছে এবং so I think yes, it is true যে geographical territory effects এবং confinement এবং disposition এফেক্ট করে কান্ট্রিগুলির প্রোগ্রেসের জন্য, কিন্তু there is more elements এবং examples like হ্যাঁ সিঙ্গাপুর যেমন, it's a small piece of land কিন্তু they have progressed enormously. হ্যাঁ, if we traditionally think about confinement, geographical disadvantage and bring that up as a primary issue and start fighting the big fishes, I don't think that would be strategically right. এই জিনিসগুলি আমাদেরকে চিন্তা করতে হবে, particularly in the current context of the subcontinent. Bangladesh কিন্তু should never fight against India. They should piggyback India to become a progressive nation, I guess. তো এইসব পার্সপেক্টিভ গুলি আমি জাস্ট একটু কন্ট্রাডিক্টরি কতগুলি অ্যাসপেক্ট তুলে আনার জন্য কথাগুলি বললাম. I hope it's okay. 100%. আমি বাবু ভাই আপনার জাস্ট আপনার ব্রাজিলের কথাটা বলি। ব্রাজিল আসলে ইয়েস ইট ইজ এ ভেরি বিগ ইকোনমি, এবং আপনার দেখুন যদি ওয়ার্ল্ডের গ্রেইন এবং হচ্ছে কমোডিটি ট্রেডিং এর কথা বলি, তাহলে ব্রাজিল ডেফিনেটলি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ আপনার যে ইক্ষু যেটা হয় আখ সুগার তৈরির ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কফি, বেশ কিছু আপনার গ্রেইন আছে যেগুলি ব্রাজিলের আসলে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার ব্রাজিল। কিন্তু আমি আবার বলবো যে ব্রাজিল কিন্তু আপনার একটা আউটলায়ার কেস, মানে আপনার হিসাবে, কারণ হচ্ছে পুরো ল্যাটিন আমেরিকায় এখানে সবাই হিসপানিক স্পিকিং, ব্রাজিল কিন্তু পরে বলে হচ্ছে ব্রাজিলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ, বাট ওরা কিন্তু দে আর নট আউটসাইড দি ডমিনেন্স, দ্য ইউএস এর যে আপনার পাওয়ার ডমিনেন্স, এটার বাইরে কিন্তু ব্রাজিল না। ব্রাজিলের যেটা প্রবলেম যেটা হয়েছে, ব্রাজিল কুড নট বিকাম আ রিজিওনাল সুপার পাওয়ার, সেটা এবং মেক্সিকো একই কারণে, সেটা হচ্ছে বিকজ অফ যে বলে নিচ্ছি বানানা রিপাবলিক, যে তাদের মধ্যে এই যে অভ্যন্তরীণ হস্তক্ষেপ, যে আপনার বাই ইউএস বা বলেন বাই ফরেন পাওয়ার্স উইদিন ইনক্লুড উইথ দ্য ইন্টারনাল পলিটিক্স, সেটা কিন্তু সবসময় তাদেরকে একটা ইনস্টেবল অবস্থা রেখেছে, যেটা আমরা দেখেছি যে লুলা ডি সিলভা আসলো বা অন্যরা আসলো তাদের। এবং আরেকটা হচ্ছে এটা ডেফিনেটলি ল্যাক অফ মানে হচ্ছে গুড পলিসি মেকার্স, এটা কিন্তু ওরা পারে নাই। যেটা কিউবার মতো একটা ছোট দেশ, আপনি কিউবা বলতে পারেন, কিউবা ইজ নট ফ্লারিশিং কিন্তু সার্ভাইভিং একটা দেশ। আমেরিকার পাশে থেকে আমেরিকা তাদেরকে এত স্যাংশন দিয়ে রেখেছে, কিন্তু তারা কিন্তু বেঁচে আছে এবং তারা ভালো আছে আমি বলবো না, কিন্তু তারা সার্ভাইভ করে যাচ্ছে একটা দেশ হিসেবে। এবং ডেফিনেটলি ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে Brazil geographically is in a advantageous position to defy American dominance and flourish by itself. কিন্তু ওই যে বললাম যে as you pointed, policy makers, political oversight এর ল্যাক থাকার কারণে, এইগুলির কারণে এবং ইন্টারনাল কনফ্লিক্ট এগুলির কারণে, এবং বিসাইডস যেটা আরেকটা জিনিস যেটা it was a Portuguese colony one time, এবং এই জন্য হয়তো ওইভাবে ফ্লারিশ করে নাই, যেটা আমেরিকার অ্যাডভান্টেজ হয়েছে, কারণ আমেরিকায় তো সব opportunist people with their technical know-how, they went and created a nation, তাই না? যেহেতু এটা ক্যাপিটালিজমের আতুর ঘর, আমেরিকার যে ওয়ার্ক এথিক্স বলেন বা এই ডাইনামিক্স এর সাথে সারা পৃথিবীর ডাইনামিক কিন্তু মিলে না। আপনি যদি আমাদের এখানে সাদার্ন হেমিস্ফিয়ারে দেখেন, আমাদের এখানে ওরা অনেক বেশি ডাইনামিক, ওরা অনেক বেশি রুথলেস,
তারা Exactly. ধরেন মানুষকে ইভেন মানুষকেও তারা প্রোডাক্টের মতো কমোডিটির মতো ট্রিট করে, যে অ্যানাদার রিসোর্স। সো ওইটা যে রুথলেস, এটার কারণে কিন্তু আমেরিকার যে রাইজ এন্ড শাইন থ্রু আউট ফ্রম এটা হচ্ছে আপনার, আমি বলেছি প্রকৃতি আপনাকে কয়েকটা জিনিস আসলে মাথায় রাখতে হবে প্রিজনার্স অফ জিওগ্রাফিতে। একটা হচ্ছে যে আপনাকে যত বড় হবেন, আপনার জনসংখ্যা যত বেশি হবে, যে পাওয়ার অফ মেনি, তাহলে আপনি বড় হইতে পারবেন। যেটা ব্রাজিল হতে পারছে না, বুঝতে পারছে, কিন্তু সে কিন্তু ফেলে দেওয়ার মতো না। সে একটা মানে মোটামুটি মানে সে তো সামরিক দিক থেকে হয়তো খুব মানে সে পাওয়ারফুল কিছু না, কিন্তু সেটা বড় ইকোনমি, সে পৃথিবীর ইকোনমিতে তার একটা ভালো কন্ট্রিবিউশন আছে। ইন্ডিয়া চায়নার কথা আমি বলেছি। একটা হলো যে আপনাকে বড় আয়তনে বড় হইতে হবে, জনসংখ্যা বেশি হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রকৃতি কখনো আপনার ভ্যাকুয়াম পছন্দ করে না। যেখানেই পাওয়ার ভ্যাকুয়াম হচ্ছে, প্রকৃতি তখন অন্য একটা পাওয়ার ওখানে চলে আসবে। ঠিক যেমন হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে আপনার শক্তি ক্ষয় হচ্ছে ইউরোপের সিগনিফিকেন্টলি, জার্মানি, ফ্রান্স বলেন, ব্রিটেন ব্রিটেন হ্যাড টু লেট গো লটস এন্ড লটস অফ দেয়ার কলোনিজ, ইনক্লুডিং দ্য বিগ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো এটার কারণে ইন্ডিয়া, ওদের একটা বড় রেভিনিউ সোর্স কমে গেছিল, দেয়ার ইকোনমি ওয়াজ স্ট্রাগলিং, এবং ওদের আসলে তখন পাওয়ার হিসেবে, সুপার পাওয়ার হিসেবে থাকার মতো অবস্থা ছিল না। ঠিক এই কারণে আমেরিকাতে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। আমেরিকাতে বড় বড় আপনার ফোর্ড বলেন, এরা বলেন, তারা এসে দে ম্যাসিভ ইনভেস্টমেন্ট হয়েছে, রেল রোড হয়েছে, এই হয়েছে। তো এই কারণে ওদের যে ম্যাসিভ ইকোনমিক এক্সপানশন, ইকোনমিজ অফ স্কেল, এটার কারণে, এবং তার দে ইনভেস্টেড ইন দ্যার মিলিটারি ক্যাপাবিলিটিস অ্যাজ ওয়েল। এবং আমেরিকা, অলদিও দে হ্যাড ইনডিরেক্ট পার্টিসিপেশন ইনটু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বাট ওদের আসলে কোনো ধরনের সিগনিফিক্যান্ট কোলাটারাল ড্যামেজ হয়নি। এই কারণেই দে কুড ফ্লারিশ। যেহেতু তাদের আর্থিক এবং সামরিক দিক থেকে কোনো ধরনের ক্ষতি হয়নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা বড় ঘটনায়, এই কারণে আমেরিকা কিন্তু ইমার্জড অ্যাজ এ সুপার পাওয়ার। এবং বুঝেছে যে আমাকে থাকতে হইলে সুপার পাওয়ার, আমাকে রিজিওনাল ডমিনেন্স করতে হবে। দ্যাট ইজ সাউথ আমেরিকাতে আমার সমকক্ষ কেউ থাকতে পারবে না। এবং দে ওয়ার লাকি ইন আ ওয়ে, যেটা আপনি বললেন যে রাশিয়া বোকামি করে তাদের কাছে আলাস্কা বিক্রি করে দিচ্ছে, তারপরে বেরোচ্ছে যে রাশিয়া আলাস্কায় এত মিনারেলস আছে, যেটা আমেরিকা হয়তো অনেকটা ছলচাতুরি বা জোর করে টেক্সাসটা নামমাত্র টাকায় নিয়ে নিয়েছে, যেটা মেক্সিকোর কাছ থেকে, যেখানে আসলে এখন ওরা প্রচুর তেল ওরা উত্তোলন করছে। সো এটা কিন্তু আমি বলবো একদিক থেকে তারা লাকি, বাট দে ওয়ার ভেরি স্মার্ট, they knew যে where exactly, that's the thing. এবং দেখো, it will kind of eventually pay them off in the Arctic Circle as well. আলাস্কা যদি আমেরিকার পার্ট না হইতো, আর্কটিকের যে প্রোগ্রেসিভ ওয়েলথের যে দেখা যাচ্ছে, প্রসপেক্ট দেখা যাচ্ছে, ইনক্লুডিং এ হিউজ গ্যাস ফিল্ড এন্ড লটস অফ অয়েলস এন্ড সি রুট, আমেরিকার তো অ্যাক্সেসই থাকতো না যদি আলাস্কা না থাকতো। সো দে মানে ভিশন থাকতে হবে আর কি। এট দ্য সেম টাইম আই গেস ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, বার্মা, এইসব কান্ট্রিগুলির মধ্যে I think there will be always, no matter what you say, India will always be dominant. পাকিস্তানের যদি নিউক্লিয়ার ওয়েপন না থাকতো, এটাও টিম মার্শাল বোধহয় এক জায়গায় লিখছে, তাহলে হয়তো Pakistan would not have been any consideration for Indians. Exactly. ইন্ডিয়া পাকিস্তানের চ্যাপ্টারে টিম মার্শাল খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলেছে। সরি, আমরা একটু বেশি টাইম নিচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে এটা স্ট্রাইকিং লেগেছে। ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগ হয়, পাকিস্তান গট 16% অফ দ্য টোটাল ন্যাচারাল রিসোর্স অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটা খুবই স্ট্রাইকিং। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় তাদের রেভিনিউ সোর্স এবং হচ্ছে তাদের আর্থিকভাবে সবচেয়ে আমি বলবো উর্বর যে অংশটা ছিল, সেটা ছিল ইস্ট পাকিস্তান, এবং তারা আমাদের এখান থেকে সব এক্সপ্লয়েট করে, যেটার কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি পরে। কিন্তু পাকিস্তান কিন্তু টিল ডেট দে আর বিগ কান্ট্রি, দে হ্যাভ গট লট অফ পিপল, দে স্টার্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লট আর্লিয়ার। ইভেন ইন্ডিয়ার থেকেও আপনার ধরেন ওরা অনেক এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটা হচ্ছে যে ওদের আসলে ন্যাচারাল রিসোর্স ওরা পায়নি ভাগে। এটা ওদের একটা সবচেয়ে বড় আমি বলবো যে গ্রাজ। আর একটা ইন্টারনাল কনফ্লিক্ট, ওইটা তো ড্রেইন করে আসলে রাইট। আর এটা আরেকটা হচ্ছে যে আপনার পাকিস্তানের যে সামরিক শাসন, ওই যে ফ্রম দেয়ার ভেরি ইনসেপশন, যেটা আসলে ওদেরকে একটা গণতান্ত্রিক পথে হাঁটতে দেয়নি ফর অল দিস ইয়ার্স, এটাও আসলে ওদেরকে অনেক দুর্বল করে রেখেছে। এবং আপনি রাইট যে ইফ দে হ্যাড নট ইনভেস্টেড ইন দ্য নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, তাহলে অনেক আগেই তারা আসলে দে উড হ্যাভ বিন
failed. There in a way they were a failed state, but their existence would be questioned. Yes. থ্যাংক ইউ শাহিন ভাই এবং বাবু Please. ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আমরা আলাপ করলে পুরো একটা সেশন এটাই বলছিলাম আমিও সেম কথাই। না মানে আমি খালি just ওইটাই মনে করি যে lastly- I think we should piggyback. We should just take advantage of having a big power around and try to just symbiotic chara it is not going to be possible. But at the same time, Logical. Babu Bhai, we need to be, because Bangladesh in a situation where it could be a buffer zone, like it could be a buffer zone between India and China, because sometime to be a buffer zone, like Caribbean islands, we haven't addressed the Caribbean. Caribbean island is also a buffer zone for, like Wasi have addressed a little bit of this Cuba, but rest of the Caribbean, kind of like a buffer zone for USA. They will always be dominating the Caribbean island. Their culture, their politics will be always same. Ukraine was a buffer zone for Russia. Taiwan is another, where you can say the cork of the bottle, of the champagne bottle of, like it's the cork basically. Whoever controls Taiwan controls the semiconductor and the technology. So Bangladesh could be potentially making itself very important. It all depends on how aware we are in terms of our political awareness, our geographical awareness, our climate awareness, and our fundamentally economical awareness, and how peacefully we want to coexist in this multipolar universe. Environment. Very nicely said. Okay. Shahin bhai. টিম মার্শালের এই বইটা দেখা যাচ্ছে কিনা, নেক্সট বই যেটা দ্য পাওয়ার অফ জিওগ্রাফি, এই বইটাতে কালার তো একটু ডিফারেন্ট, আমারটা না অন্য কালার। এটার আমারটা হলো এরকম ব্লু, হ্যাঁ তোমারটা ব্লু, আমারটা তো রেড। আচ্ছা যাই হোক, তো এই বইটাতে আমি জাস্ট খালি একটু অ্যাড করে দিই, আমাদের মনে সময় বেশ পার হয়ে যাচ্ছে, যে এই বইটাতে অস্ট্রেলিয়া নিয়ে একটা লম্বা চ্যাপ্টার আছে। তো তৌফিক আজকে সময় পায় নাই, সাউথ আমেরিকা নিয়ে হয়তো আলাপ করতে পারে নাই। তো সাউথ আমেরিকার যেটা ওয়াসি বলছিল যে ব্রাজিলের কথা, ব্রাজিলের কিছু জিওগ্রাফিক্যাল প্রবলেম আছে। সেটা হচ্ছে যেটা অ্যামাজন বেসিন, যেটা এটা কিন্তু খুব মানে ফার্টাইল না, ইটস আ ভেরি হোস্টাইল এরিয়া এবং আনপ্রোডাক্টিভ একটা ল্যান্ড, এবং তাদের যে ইন্টারনাল যে মাউন্টেন রেঞ্জ যেটা ব্রাজিলকে মোটামুটি সাউথ আমেরিকার অন্যান্য দেশ থেকে আলাদা করে ফেলেছে। তো এটার কারণে ওদের যে ন্যাচারাল যে প্রোডাকশন সেটা কিন্তু মানে যথেষ্ট মানে বাধাগ্রস্ত হচ্ছে, এবং টিম মার্শাল এটা উল্লেখ করেছে তার ওই প্রথম বইটা। দ্বিতীয় বইটা দ্য পাওয়ার অফ জিওগ্রাফিতে একই জিনিস উল্লেখ করেছে সে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়া এত বড় দেশ, কিন্তু যেহেতু তাদের শুধুমাত্র কোস্টাল বেল্টটা ছাড়া মাঝখানটা সম্পূর্ণভাবে মানে একটা এরিয়া। আমি একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আপনাদেরকে বলি। আমি তো উইকেন্ডে সিডনিতে গেছিলাম, and I have to apologize to Wasi again. আমি ভুলে গেছিলাম যে ওকে আমার একটা I just went for 2 nights and 1 day literally. ঘুমাইছি রাতে আর সারাদিন মিটিং এ ছিলাম। তো আমি হোটেলের রুমে বসে টিভি দেখতে দেখতে I saw the regional news of Australia, এবং there was something very interesting that I came across. I'll share with you. ওরা বলতেছিল অস্ট্রেলিয়ার টমেটো ইন্ডাস্ট্রি ইজ সাফারিং বিকজ টমেটো প্রোডাকশন অনেক হয়, কিন্তু প্রসেসিং করতে ওদের যে খরচটা হয়, ওদের মার্কেটে ওরা ইম্পোর্টেড টমেটোর সাথে কম্পিট করে পারতেছে না, যার ফলে টমেটো ইন্ডাস্ট্রি অনেক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। টমেটো নষ্ট হচ্ছে বিকজ অফ প্রসেসিং এর অভাবে। দে হ্যাভ কাম আপ উইথ এন ইনোভেটিভ আইডিয়া। ওরা এখন টমেটো যেগুলি নষ্ট হয়ে যায় ওইগুলির সিড থেকে ওরা স্কিন কেয়ার প্রোডাক্ট বানাচ্ছে। সো ইউ সি দিস ইনোভেশনস লিডস ইয়োর ওয়ে। আমার আপনার মানে এইরকম কয়েকটা জিনিস আমি দেখে খুব ইমপ্রেসড হইলাম, এবং দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি সিঙ্গাপুর হ্যাজ প্রোগ্রেসড, এন্ড লট অফ স্মল কান্ট্রিজ হ্যাভ প্রোগ্রেসড ডিসপাইট দেয়ার
innovation is quite important. ইনোভেশনটাই আসলে জিওগ্রাফিক্যাল উইকনেস থেকে বের হয়ে আসার রাস্তা হলো ইনোভেশন। মানে যত রকম ভাবে, সেটা হিউম্যান রিসোর্সের ইনোভেশন হোক, টেকনোলজিক্যাল ইনোভেশন হোক, কালচারাল ইনোভেশন হোক, এটাকে যত ইউজ করা যাবে ততই অনেক দেশের পক্ষে যেগুলি সম্ভব না। তো আমরা নিউজিল্যান্ডের ব্যাপারে হোপফুল হতে চাই। I think there is a lot of positive coming up. 100%. পজিটিভ, অনেক কিছু পজিটিভ আসছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। আমরা হয়তো অনেকটা খেয়ালও করি না, আমাদের সাউথ আইল্যান্ডে কিন্তু অনেক স্মল ভেঞ্চার হচ্ছে, যারা কিন্তু বিগ প্লেয়ারদের সঙ্গে কাজ করছে, এই দেশে কাজ করছে না, কিন্তু ওরা কাজ করছে বাইরে। তো এই ধরনের ইনোভেশনে কিন্তু নিউজিল্যান্ডের যে কন্ট্রিবিউশন টেকনোলজিক্যাল ইনোভেশনে, সেটা খুবই এনকারেজিং। এবং নিউজিল্যান্ডের যে একটা জিওগ্রাফিক্যাল একটা আইসোলেশন ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে ওভারকাম করার জন্য এটা নিশ্চয়ই একটা ভালো একটা উদ্যোগ, কোনো সন্দেহ নাই। তো আমরা মনে হয় আমাদের বইয়ের যে বেসিক যে আলাপ আলোচনা সেটা শেষ করেছি, এবং ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং। মানে অনেকগুলি চ্যাপ্টার যেগুলি আমার মনে হয় শেষের দিকে টিম মার্শাল একটু সংক্ষেপ করেছে বইটা। রাশিয়া চ্যাপ্টারটা যেভাবে সে ইলাবোরেটলি ডিসক্রাইব করেছে, পরের দিকে হয়তো তার একটু ধৈর্য কমে গেছিল, এত বইটাও বড় হয়ে যাচ্ছিল, ম্যানুস্ক্রিপ্ট অনেক বড় মোটা হয়ে যাচ্ছিল, সুতরাং সেটাকে সংক্ষেপ করার জন্য। তো সেক্ষেত্রে কিছু কিছু হয়তো অনেক কিছু টাচ করে নেই, কিন্তু বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক, কোনো সন্দেহ নেই। এবং তোমাদের যে কন্ট্রিবিউশন, যে আলোচনায় আজকের, সেগুলি সবই। তৌফিক, তোমাকে বিশেষ করে ধন্যবাদ। এই বইটা আসলে তৌফিকই আমাকে দিয়েছিল পড়ার জন্য। তো টিম মার্শালের নাম আমি শুনেছিলাম, কিন্তু বইটা পড়ার আসলে প্রথম সুযোগ হয়েছে তৌফিকের কাছ থেকে নিয়ে। তো তৌফিকের উদ্যোগেই আজকের এই আলোচনা আমাদের, কারণ ও খুব ইন্টারেস্ট ছিল বইটা নিয়ে। আশা করি তোমরা উপভোগ করেছো। এটা এ ধরনের আলোচনা খুবই খুবই সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে যেহেতু রিলেট করা যায়, সুতরাং আমরা গতবার যেটা করেছিলাম সেটাও খুব কনটেক্সচুয়াল ছিল। মানে যে বইটা যদিও ফিকশন ছিল ওয়াসির, তো আমরা কি এরপরের কি করতে পারি, কোন বইটা নিয়ে আলাপ করতে পারি? আমি জানি ওয়াসির একটা লম্বা লিস্ট আছে, অনেক। সফা নিয়ে বলতে পারি, হ্যাঁ, Ahmed Sofa could be one of them. Ahmed Sofa আমার কাছেও আছে। Ahmed Sofa প্রবন্ধ সমগ্র, শাহিন ভাই I will share it with you, বাবু ভাইকে I will share it. So Ahmed Sofa আমার মনে হয় it could be very contemporary, and শাহিন ভাই it's a very good way. I think একটা আমরা নন ফিকশন করব, একটা ফিকশন, একটা নন ফিকশন, একটা ফিকশন, নন ফিকশন, এইভাবে করলে আমাদের মনে হয় যে that will increase one part of your neural connectivity. And ঠিক আছে, তাই করো তাহলে। আজকে তাহলে শাহিন ভাই, হ্যাঁ আজকে করি। তা ওয়াসি কি তুমি আহমেদ সাফা কি তুমি করতে চাও? আমি করতে পারি। আমি জানি তৌফিক ভাইও আহমেদ সাফার ব্যাপারে উনি যথেষ্ট নলেজ রাখেন এবং উনি খুবই আগ্রহী। তো আসলে আমরা যেটা তাহলে পরে আলাপ করে নিব আমরা। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের দুইজনের কম্বাইন ওয়েতে করো। আমারও ইন্টারেস্ট আছে আহমেদ সাফা নিয়ে, সুতরাং আমিও কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো, কোনো অসুবিধা নাই। তো এটা একটা ডেট ঠিক করে আমরা প্রতি মাসে যেহেতু একটা করে, সুতরাং হাতে সময় আছে, আমরা হয়তো জুলাই শেষের দিকে হবে আর কি। এটা ঠিক আছে। গুড টু সি ইউ। হ্যাঁ, নাইস টু সি ইউ ভাই। চেহারাটা দেখলাম অনেকদিন পরে। ভালো থেকো শাহিন ভাই। থ্যাংক ইউ তৌফিক, মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ, ফ্যান্টাস্টিক, উই এনজয় thoroughly. তৌফিককে বিশেষ ধন্যবাদ, কারণ ওর বোধহয় অফিসের কিছু কাজ ছিল। আমি ওকে মোটামুটি ভাবে একটু ইনসিস্ট করলাম যে না, নাহলে অফিসটা চলে যাবে আমাদের। আমি অর্ধেক আমি 1 ঘন্টা অ্যাটেন্ড করে এটা বের হয়ে আসছি, জাস্ট চেহারাটা দেখিয়ে। গুড, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাহিন ভাই, থ্যাংক ইউ ওয়াসি ভাই। তারপরে বাবুকে পেয়েছি আজকে, ইনশাআল্লাহ। ভেরি আসসালামু আলাইকুম। গুড নাইট।